শিক্ষার্থী বন্ধুরা, ডাইনামিক্স লেকচার নাম্বার আজকে হচ্ছে 13। আজকে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। এই প্রশ্নটা আমাদের খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন, যে 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পানির কল থেকে পানি ফোঁটায় ফোঁটায় নিচে পড়ছে। এই প্রথম ফোঁটা যখন নিচে পড়ে, তৃতীয় ফোঁটা কলের মুখে চলে আসে। তো এই অবস্থায় দ্বিতীয় ফোঁটার ভূমি হতে উচ্চতা কত? তাহলে প্রশ্নের কন্ডিশনটা হচ্ছে অনেকটা এই ধরনের, একটু খেয়াল করলে বুঝবা তোমরা, যে একটা টিউবওয়েল থেকে পানি ফোঁটায় ফোঁটায় নিচে পড়ছে। একটু খেয়াল করো যে এই প্রথম ফোঁটা যখন নিচে চলে আসে, ভূমিতে পড়ে, তখন তৃতীয় ফোঁটা কলের মুখে আসে। তাহলে দ্বিতীয় ফোঁটা কি এর মাঝে কোনো জায়গায় অবস্থান করবে? আমরা ধরে নিচ্ছি যে এই 1 মিটার যে উচ্চতা, এর মধ্যে প্রথম ফোঁটা যখন ভূমি স্পর্শ করবে, 3 নম্বর ফোঁটাটা কলের মুখে চলে আসে। তাহলে এই জায়গাটা একটু জিনিস খেয়াল করো, যে এই তৃতীয় ফোঁটা যখন আবার ভূমিতে আসবে, চতুর্থ ফোঁটা এর মিডিলে কোনো পয়েন্টে থাকবে, আর পঞ্চম ফোঁটা কি আবার কলের মুখে চলে আসবে। তাহলে যদি আমরা এইটাকে চিন্তা করতাম, যে তৃতীয় ফোঁটা যখন এই 3 নম্বর ফোঁটা যখন এখানে ভূমিতে পড়বে, 4 নম্বর ফোঁটা এর কোথাও না কোথাও অবস্থান করবে 1 মিটারের মধ্যে, আর পঞ্চম ফোঁটা তখন চলে আসবে কি কলের মুখে। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে যদি আমরা ধরে নিই যে প্রথম ফোঁটা ভূমিতে পড়তে টি সময় লাগে, আমরা ধরে নিচ্ছি যে প্রথম ফোঁটা ভূমিতে পড়তে টি সময় লাগে, তাহলে ধরি প্রথম ফোঁটা ভূমিতে পড়তে বা ভূমিতে পড়ে টি সময়। তাহলে একটু খেয়াল করে দেখো যে প্রথম ফোঁটা ভূমিতে পড়তে টি সময় লাগে, দ্বিতীয় ফোঁটাও কিন্তু ভূমিতে পড়তে, কলের মুখ থেকে ভূমিতে পড়তে টি সময় লাগবে, 3 নম্বর ফোঁটাও কিন্তু টি সময় লাগবে, কারণ প্রত্যেকটা ফোঁটা এখানে সেম বলা হয়েছে। তাহলে একটু খেয়াল করবো যে প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম ফোঁটা পড়তে টি সময় লাগে, 3 নম্বর ফোঁটা পড়া স্টার্ট করেনি, তাহলে এখানে টাইমটা হচ্ছে 0। তাহলে দ্বিতীয় ফোঁটা কত সময় অতিক্রম করবে? এই দ্বিতীয় ফোঁটা যে সময় অতিক্রম করবে সেটা হচ্ছে t/2। তাহলে এই কন্ডিশন যদি অ্যাপ্লাই না হয়, তাহলে এই কন্ডিশনটাও অ্যাপ্লাই হবে না। তাহলে প্রথম ফোঁটা ভূমিতে পড়ছে, দ্বিতীয় ফোঁটা 1 মিটারের মধ্যে থাকবে, 3 নম্বর ফোঁটা কলের মুখে আসবে, আবার তৃতীয় ফোঁটা যখন নিচে পড়ে যাবে, চতুর্থ ফোঁটা এই 1 মিটারের মধ্যে থাকবে, পঞ্চম ফোঁটা আবার কলের মুখে চলে আসবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে এই টি সময় ব্যবধানে কয়টা ফোঁটা ভূমিতে পড়ছে একটু খেয়াল করে দেখো, যে তৃতীয় ফোঁটা যখন ভূমিতে আসবে তার আগে কিন্তু অলরেডি দুইটা ফোঁটা নিচে পড়ে যাবে, কোনটা? প্রথম এবং দ্বিতীয় ফোঁটা। তাহলে আমরা বলতে পারি যে টি সময় ব্যবধানে দুইটা ফোঁটা কিন্তু নিচে পড়ে। তাহলে প্রথম ফোঁটা যখন টি সময় অতিক্রম করবে, দ্বিতীয় ফোঁটা তখন অতিক্রম করবে t/2 সেকেন্ড সময়। তাহলে দেখো প্রথম ফোঁটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম ফোঁটার ক্ষেত্রে h1 অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে u এর মান যেহেতু 0, আমরা সরাসরি হাফ gt স্কয়ার লিখলাম। তো এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে t ইকুয়াল টু √2 h1/g। তাহলে √2 ইনটু h1, h1 এর মান কিন্তু বলে দিয়েছে 1 মিটার, 1/9.8। তো এখান থেকে তোমরা t এর মান পাবা 0.452 সেকেন্ড। এই হচ্ছে সময়। তাহলে আমরা বলে দিলাম যে প্রথম ফোঁটার এই 0.452 সেকেন্ড সময় কি হবে? ভূমিতে পড়বে। তাহলে দেখো যে এই যে দ্বিতীয় ফোঁটা ছিল, এটা কত t/2 সময়ে কত দূরত্ব নিচে নামবে, এটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে দ্বিতীয় ফোঁটার ক্ষেত্রে h2 ইকুয়াল টু হাফ gt স্কয়ার। তাহলে দ্বিতীয় ফোঁটার জন্য কত সময়? t/2। তাহলে t/2 স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু 9.8 ইনটু t এর মান আমরা জানি 0.452/2 স্কয়ার। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবা 0.25 মিটার।
তাহলে এই যে উপরের এই মানটুকু আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় ফোঁটা t/2 সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে 0.25 মিটার। এখন খেয়াল করো যে এই যে দ্বিতীয় ফোঁটা এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে এই মানটুকু আমাদের বের করতে বলছে। তাহলে টোটাল ছিল 1 মিটার, এটা অতিক্রম করেছে কত 0.25। তাহলে আমরা বলতে পারি যে ভূমি হতে দূরত্ব equal to 1 minus 0.25 meter equal to 0.75 meter। এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এই প্রশ্নটা তোমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো যে সমবন্ধনে চলমান একটা ট্রেন এই প্রথম 20 সেকেন্ডে 1/4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 30 সেকেন্ডে 1/4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। প্রশ্ন হলো ট্রেনটি সম্পূর্ণ থামাতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো এই টাইপের প্রশ্নগুলো আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা প্রশ্ন তোমাদের করে দিচ্ছি, বাকিগুলো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। তো একটু খেয়াল করো যে আমরা ধরে নিচ্ছি যে আদিবেগ হচ্ছে u আর ত্বরণ হলো a, এই দুটো আমরা ধরে নিচ্ছি। তাহলে খেয়াল করো যে 1/4 কিলোমিটার মানে কত 250 মিটার, 1/4 কিলোমিটার এখানে হচ্ছে 250 মিটার। তাহলে প্রথম 20 সেকেন্ডে 250 মিটার যায়, পরবর্তী 30 সেকেন্ডে 250 মিটার যায়। এটা সম্পূর্ণভাবে থামাতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে খেয়াল করে দেখো যে আমরা টাইম যখন নিয়েছি t1 তখন অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিচ্ছি s1। তাহলে এটুকুর জন্য আমরা লিখতে পারি যে s1 equal to ut1 plus half a t1 square। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে এটুকুর জন্য আমরা লিখতে পারবো যে s1 এর মান হচ্ছে 250 equal to t1 এর মান কত 20, তাহলে 20 u। আচ্ছা এখানে দেখো যেহেতু সমবন্ধনে আমরা মাইনাস আগে ধরে নিলাম। ওকে, তাহলে ত্বরণের মানটা আমরা এবার পজিটিভ পাবো। এবার খেয়াল করো যে a আর t এর মান আমরা বসাচ্ছি কত 20, তাহলে এখানে আছে 20 স্কয়ার, তাহলে মাইনাস হাফ ইনটু a ইনটু 20 স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 250 ইকুয়াল টু 20u মাইনাস, তাহলে এখানে কত হয় একটু দেখে নাও যে 20 ইনটু 20, তাহলে এখানে হচ্ছে কত 200, তাহলে 200 এক নাম্বার ইকুয়েশন আমরা দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা এই টোটাল দূরত্ব আমরা চিন্তা করি যে টোটাল দূরত্ব আমরা নিচ্ছি, তাহলে টোটাল দূরত্ব কত s1 plus s2 equal to u t, তাহলে সময়টা তখন কত হবে t1 plus t2 minus half a t1 plus t2 square। এবার খেয়াল করো যে s1 plus s2 এর মান কত 250 plus 250 টোটাল হচ্ছে 500 equal to t1 plus t2 এর মান কত 20 plus 30, তাহলে হচ্ছে 50u মাইনাস এখানে হচ্ছে 50 স্কয়ার, তাহলে কত হচ্ছে টোটাল 50 স্কয়ার মানে হচ্ছে 50 ইনটু 50, একে 2 দ্বারা ভাগ করলে হয় 1250, তাহলে এখানে আমরা লিখতে পারি সহজে 1250। ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন আমরা দিলাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে একে ক্যালকুলেশন করে আমাদের u এবং a এর মান বের করা। তাহলে একটু খেয়াল করো যে এখানে এক নম্বর সমীকরণকে যদি আমরা এই ইকুয়েশনকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে এখানে 100 হয়, একে 2 দ্বারা গুণ করলে এখানে 100 হয়, তারপর যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু u কেটে যায়, আমরা a এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি যে 1 into 5 minus 2 into 2 হতে পারে। তাহলে দেখো একে যদি আমরা 5 দ্বারা গুণ করি, আবার এখানে আছে দেখো 2 দ্বারা আমরা গুণ করেছি একে, তাহলে টোটাল কত হয় 5 দ্বারা গুণ করলে হয় 1250, একে 2 দ্বারা গুণ করলে হয় 1000 ইকুয়াল টু এখানে হয় 100u, এখানে হয় 100u, তাহলে বিয়োগ করলে কেটে যায়, তাহলে এখানে হয় মাইনাস 5 দ্বারা গুণ করেছি 1000
এ, এখানে আমি বিয়োগ করছি তাহলে প্লাস 2 দ্বারা গুণ করেছি তাহলে হবে কত 2500 এ। এবার দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা এ এর মান পেয়ে যাব 0.167 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এ এর মান যে কোনো একটা সমীকরণে বসালে আমরা ইউ এর মান পাবো। তোমরা এখানে ইউ এর মানটা পেয়ে যাবে 14.167 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো যে আমরা ত্বরণ পেয়ে গেছি এ এর মান, আদিবেগ পেয়েছি আমরা ইউ এর মান। তাহলে এখন আমরা বলতে পারবো যে আদিবেগ এবং ত্বরণ যদি জানা থাকে তাহলে এই ট্রেনটি কত দূরত্ব গিয়ে থামবে এটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে কন্ডিশনটা এখন আমাদের এরকম হয়ে গেছে যে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস এর মান কত, তাহলে এটা কি হবে থেমে যাবে, শেষ বেগটা হবে 0। তাহলে আমরা জানি যে শেষ বেগ স্কয়ার 0 স্কয়ার ইকুয়াল টু আদিবেগ স্কয়ার। আদিবেগের মান এখানে হচ্ছে 14.167 স্কয়ার মাইনাস 2a, এর মান কত 0.167 ইনটু অতিক্রান্ত দূরত্ব s। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো আমরা s এর মান পাবো। s এর মান তোমরা পাবা 0.88 মিটার। তাহলে টোটাল কত দূরত্ব গিয়ে ট্রেনটা থামবে 600.88 মিটার দূরে গিয়ে থামবে। তাহলে আগে কত দূরত্ব অতিক্রম করেছিল বলো, দেখো 250 প্লাস 250 মানে 500 মিটার। তাহলে আর কতটুকু গিয়ে থামবে, তাহলে আমরা বলতে পারি যে আর বা থেমে যাওয়ার পূর্বে অতিক্রান্ত দূরত্ব এই 600.88 মাইনাস হচ্ছে 500 ইকুয়াল টু হচ্ছে 100.88 মিটার। তাহলে আর 100.88 মিটার দূরে গিয়ে কি হবে ট্রেনটি থেমে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই টাইপের প্রশ্নগুলো তোমরা এভাবে সলভ করবা। যদি দুইটা টাইম দেওয়া থাকে, প্রথম ক্ষেত্রে প্রথম অংশ ক্ষেত্রে নিবা, আর দ্বিতীয় ক্ষেত্রে কি প্রথম দ্বিতীয় দুইটা যোগ করে যে ইকুয়েশন পাবা তাহলে সহজেই আমরা সলভ করতে পারবো। এরপরের একটা প্রশ্ন আছে, দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের লেকচার নাম্বার 12 এ আমি এই টাইপের প্রশ্ন তোমাদের সলভ করেছিলাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে বৃত্তাকার পথে হোক বা বক্রপথে হোক বা বক্ররেখা হোক, কোনো বস্তু যদি চলে তাহলে ওই বৃত্তের কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি ছিল কি কেন্দ্রমুখী বল। এই অংশটুকু তোমাদের অবশ্যই আমি মাথায় রাখতে বলেছিলাম। তাহলে পরের প্রশ্নটা একটু দেখে নাও যে একটি সুতা এত ডাইন, তাহলে এখানে টান বা বলের একক দেওয়া আছে ডাইন এককে, এত অপেক্ষা বেশি বল সহ্য করতে পারে না। তাহলে কন্ডিশন হলো যে এত ডাইনের বেশি যদি বলের মান হয় বা টান হয় তাহলে কি হবে, সুতাটি ছিঁড়ে যাবে। এই 50 গ্রাম ভরের একটি ঢিল 50 সেন্টিমিটার সুতায় বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে একটা ছিল উলম্ব বরাবর। উলম্ব কি ছিল, যে তুমি নিচ থেকে তাকে উপরে টেনে উঠাচ্ছ, এইরকম ছিল উলম্ব বরাবর। আর অনুভূমিক কি ছিল, তো এইভাবে তুমি ঘোরাচ্ছ। ওকে, তাহলে এখানে বলে দিয়েছে যে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, উলম্ব কিন্তু না। তো প্রশ্ন হচ্ছে যে ঢিলটি সেকেন্ডে কতবার আবর্তন করলে এই সুতাটি ছিঁড়বে না। তাহলে এখানে কন্ডিশন বলেছে যে ঢিলটি সেকেন্ডে তুমি কতবার ঘোরালে সেই সুতাটি ছিঁড়বে না, বা এই এখানে যতবার আমরা অ্যানসার পাবো তার চেয়ে বেশি যদি তুমি ঘোরাও তাহলে কি হবে, সুতাটি ছিঁড়ে যাবে। তাহলে কন্ডিশনটা একটু দেখে নাও। তাহলে বৃত্তাকার পথে এটা কিন্তু অনুভূমিক বৃত্তাকার পথ। ওকে, তাহলে অনুভূমিক বৃত্তাকার পথের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলেছিলাম কি যে সুতার টান t ছিল mv²/r, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একই ছিল। আমি লেকচার নাম্বার 12 এ এটা আলোচনা করেছিলাম। তো এখন দেখো v আমরা জানি ওমেগা r। ওকে, কারণ এখানে যেহেতু v এর মানটা সহজে দেওয়া নাই, আমাদের এখানে বের করতে হবে কতবার আবর্তন করলে, মানে n এর মানটা বের করতে হবে। তাহলে এই v ওমেগা r যদি হয় তাহলে এই ইকুয়েশনকে আমরা লিখতে পারি m v এর মান বসাবো ω²r²/r, তাহলে একটা আর একটা কেটে গিয়ে এখানে থাকবে m ω²r। এই হচ্ছে p এর মান। এখন খেয়াল করে দেখো যে একে আমরা লিখতে পারি যে t m ওমেগার মান যদি আমাদের ঘূর্ণন সংখ্যা বা পাক সংখ্যা বের করতে বলে তাহলে n এর মান কত ছিল, এটা কৌণিক অংশে আমি আলোচনা করেছিলাম লেকচার নাম্বার 3, 4, যেখানে ছিল 2π বড় n/t, তাহলে এত স্কয়ার ইনটু r।
তো এখন খেয়াল করে দেখো যে এখানে তুমি যদি এই ভরকে কেজি আর এই সুতার দৈর্ঘ্যকে যদি মিটার বানাও তাহলে একে তোমাকে জুল বানাতে হবে। আবার যদি এটা সেই গ্রাম এবং সেন্টিমিটার রেখে দিই তাহলে এটা ডাইন থাকবে, প্রবলেম নাই আমাদের। তাহলে আমরা ডাইনে রেখে দিচ্ছি। তাহলে থাকবে কত 16 পাই স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m এর মান কত 50 গ্রাম ইনটু 2 পাই n, এখানে n এর মানটা আমাদের বের করতে হবে, বাই t। t এর মান কি বলেছে বলো, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ড 1, তাহলে এত স্কয়ার ইনটু r এর মান বলেছে কত 50 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা n এর মান পাবো, n এর মানটা পাবো 4 রেভলিউশন, 4 বার। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, যে প্রতি সেকেন্ডে যদি 4 বার ঘোরানো হয় তাহলে সুতাটি কি হবে, ছিঁড়বে না, সহ্য করতে পারবে। আবার যদি 4 এর চেয়ে ঘূর্ণন সংখ্যা বেশি বার আমরা ঘুরাই তাহলে কি হবে, সুতাটি ছিঁড়ে যাবে। এই প্রশ্নটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো পরের প্রশ্ন দেখো, থিটা ইকুয়াল টু দেওয়া আছে 2t স্কয়ার প্লাস 4t মাইনাস 3 হলে এখানে থিটা মানে কি, কৌণিক সরণ দেওয়া আছে, আমাদের বের করতে বলছে ওমেগা। ওমেগা কি, কৌণিক বেগ, এবং আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে থিটাটা দেওয়া আছে রেডিয়ান এককে আর টি দেওয়া আছে সেকেন্ডে না দিয়ে দিয়েছে এখানে কি, মিনিট। তাহলে এখানে ওমেগার এককটা কিন্তু আমরা পাবো রেডিয়ান বা রেডিয়ান পার মিনিট, আর আলফার একক কি পাবো, রেডিয়ান পার মিনিট স্কয়ার। এই জিনিসটা আমরা ভুল করলে চলবে না। একটু খেয়াল করো যে আমাদের প্রশ্নে দেওয়া আছে থিটা ইকুয়াল টু 2t স্কয়ার প্লাস 4t মাইনাস 3। তো ভেক্টর আমরা শিখেছিলাম যে সরণ s দেওয়া ছিল, তাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিলাম d dA dt s, তাহলে আমরা পেয়েছিলাম কি, বেগ v। আবার v বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন আমরা পেয়েছিলাম ত্বরণ a। তাহলে একই ভাবে এই কৌণিক সরণকে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি d dt থিটা, তাহলে আমরা কি পাবো, কৌণিক বেগ ওমেগা। ওকে, তাহলে একে d dt t এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2t স্কয়ার প্লাস 4t মাইনাস 3। এখন খেয়াল করে দেখো যে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি আমরা, তাহলে 2 রাখলাম, এই t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2t, তাহলে টোটাল কত হচ্ছে 4t। আবার দেখো যে প্লাস 4 রাখলাম, t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1, তাহলে এই ওমেগা ইকুয়াল টু আমরা পেলাম যে 2t প্লাস 4। এখন বলেছে যে t এর মান যখন 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড বা 1 সেকেন্ড মানে কত, t ইকুয়াল টু 1/60 মিনিট। আমরা এখানে মিনিট নিলাম কেন, কারণ এখানে দেখো যে t এর মানটা মিনিটে দেওয়া আছে, আমরা সেকেন্ড বসালে উত্তর ভুল হয়ে যাবে। যদি এখানে সেকেন্ড এককে দেওয়া থাকতো তাহলে আমরা এখানে 1 সেকেন্ড বসাতাম t এর মান। তাহলে এই 1/60 মিনিটে ওমেগার মান কত, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 * 1/60 প্লাস 4, তাহলে এখানে লিখতে পারি 1/15 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 61/15। এত একক হবে রেডিয়াস পার মিনিট। ওকে, তাহলে এখানে টি এর এককটা যদি সেকেন্ডে থাকতো তাহলে আমরা এই টি এর মান এখানে 1 বসাতাম আর উত্তর পেতাম রেডিয়াস পার সেকেন্ড। ওকে, তাহলে এই জায়গাটা মাথায় রাখবা। এবার দেখো আমাদের বের করতে বলেছে আলফা, কৌণিক ত্বরণ। তাহলে যেহেতু কৌণিক বেগ আমরা জানি, এখান থেকে সহজে আমরা কৌণিক ত্বরণ বের করতে পারি। তাহলে ত্বরণ বের করতে হলে কি করব, আমরা এই ওমেগাকে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে d dt ওমেগা। তাহলে d dt ওমেগা 4t প্লাস 4 ইকুয়াল টু, দেখো t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে এখানে হয় 4 আর এখানে 4 কে ডিফারেন্সিয়েশন করলে কত 0, তাহলে এই হচ্ছে 4 হচ্ছে আমাদের অ্যানসার। আলফা ইকুয়াল টু হচ্ছে এত রেডিয়াস পার মিনিট স্কয়ার। ওকে, কারণ এখানে বেগের মানটা কিন্তু আমরা পেয়েছিলাম রেডিয়াস পার মিনিট আর ত্বরণের এককটা হবে রেডিয়াস পার মিনিট স্কয়ার। তাহলে এই ছিল আমাদের পরবর্তী প্রশ্ন। আমি তোমাদের আরো দুইটা প্রশ্নের একটু সলভ দিচ্ছি। এই প্রশ্ন দুটো আমাদের সৃজনশীলের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। তো একটা প্রশ্নে বলা হচ্ছে যে 2 কেজি ভরের একটা পাথর
একটা সুতায়, এই সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার দৈর্ঘ্যের একটা সুতা। এই সুতায় বেঁধে একে অনুভূমিক বরাবর 5 সেকেন্ডে 20 বার ঘোরানো হচ্ছে, 5 সেকেন্ডে 20 বার। আর এটা হচ্ছে অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর। তাহলে 2 কেজি ভরের একটা পাথর 1.5 মিটার দৈর্ঘ্যের একটা সুতায় বেঁধে 5 সেকেন্ডে 20 বার ঘোরানো হচ্ছে কি অনুভূমিক বরাবর। তো এখানে প্রশ্ন হলো যে সুতার টান কত, টি এর মানটা কত। তাহলে টান ইকুয়াল টু আমরা জানি অনুভূমিক বরাবর প্রত্যেকটা পয়েন্টে mv স্কয়ার বাই r। তাহলে এখান থেকে টান টি ইকুয়াল টু আমরা লিখতে পারি m ওমেগা স্কয়ার আর একটু আগে পেলাম যে v ইকুয়াল টু কত ছিল ওমেগা r, v ইকুয়াল টু ওমেগা r। এটা আমরা লেকচার নাম্বার 3 তে পেয়েছিলাম। এবার খেয়াল করো যে m রেখে দিলাম আমরা, ওমেগার মান এখানে কি দেওয়া আছে খেয়াল করো যে ওমেগা বের করার আমরা অনেকগুলো রুল জানতাম। তো এখানে 20 বার মানে n এর মান দেওয়া আছে আর t এর মান দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে আমরা নিব 2 পাই বড় n বাই t, তো এত স্কয়ার ইনটু r। তাহলে m এর মান হচ্ছে 2 কেজি, 2 পাই n এর মান হচ্ছে কত 20, তখন t এর মান হচ্ছে 5 সেকেন্ড, তাহলে এত স্কয়ার ইনটু r এর মান বলেছে 1.5। তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব। তোমরা অ্যানসারটা পাবা 3.789 এত নিউটন। তাহলে এখানে সুতার টানটা হবে 3.789 নিউটন যদি অনুভূমিক বরাবর ঘোরানো হয়। তার একটা প্রশ্ন ছিল তোমাদের, আমি ইঞ্জিনিয়ারিং প্রশ্নে হোমওয়ার্কে দিয়েছিলাম, যে এই প্রশ্নটা একটু দেখে নাও তোমরা। যে একটা পাথরকে 2 কেজি ভরের একটা পাথরকে 1 মিটারের সুতায় বেঁধে, 2 কেজি ভরের একটা পাথর 1 মিটার দৈর্ঘ্যের একটা সুতায় বেঁধে উলম্ব বরাবর ঘোরানো হচ্ছে। তো এখানে যে বেগে ঘোরানো হচ্ছে সেই বেগের মানটা v এর মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বরাবর ঘোরানো হচ্ছে। তো প্রশ্ন হলো যে এই 2 কেজি ভরের পাথরটি যখন নিচের পয়েন্টে থাকে, এই নিচের পয়েন্টে সুতার টান কত, টি এর মান কত। এটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পয়েন্টে থাকবে তখন টান কত, আর এটা সর্বোচ্চ পয়েন্টে যখন যাবে তখন টানটা কত। ওকে, তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা লেকচার নাম্বার 12 এ শিখে ফেলেছিলাম। তো দেখো আমি আবার করে দিচ্ছি যে নিচের পয়েন্টে যখন থাকবে তখন mg কাজ করে নিচের দিকে। তাহলে দেখো নিচের পয়েন্টে টান t মাইনাস mg, তাহলে এই দুইটার লব্ধি হবে কার সমান, mv স্কয়ার বাই r এর সমান। তাহলে এখান থেকে টান t ইকুয়াল টু আমরা সহজে পেয়ে যাব mv স্কয়ার বাই r প্লাস mg। ওকে, তাহলে m কমন যদি নিই তাহলে থাকে কত v স্কয়ার বাই r প্লাস হচ্ছে g। তাহলে m এর মান হচ্ছে 2 কেজি, v এর মান হচ্ছে 5 স্কয়ার, r এর মান হচ্ছে 1 প্লাস 9.8। তাহলে এখানে আমরা অ্যানসার পাবো নিচের পয়েন্টে 69.6 নিউটন। এটা হচ্ছে নিচের পয়েন্টে। এবার খেয়াল করো যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন mg টা কাজ করে কোন দিকে, নিচের দিকে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি, তাহলে mg এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আর সুতার টানটা হচ্ছে t এই দিক বরাবর। তাহলে খেয়াল করো যে mg এর 90 ডিগ্রি বরাবর মানে t এর দিক বরাবর আমরা উপাংশ পাচ্ছি কত, mg cos 90 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে একটা টান হচ্ছে t প্লাস 0 মানে t ইকুয়াল টু কার সমান হবে, mv স্কয়ার বাই r এর সমান। তাহলে এখানে আমরা মান পাবো m এর মান হচ্ছে 2 আর v এর মান হচ্ছে 5 স্কয়ার বাই 1, তাহলে এখানে হচ্ছে 50 নিউটন। তাহলে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন টানের মান হচ্ছে 50 নিউটন। এখন দেখো উপরের পয়েন্টে যখন থাকবে তখন টানের মান কত, তাহলে টান t কাজ করবে নিচের দিকে, mg কাজ করবে নিচের দিকে। তাহলে এই দুইটার যোগফল t প্লাস mg এর মানটা কার সমান হবে, mv স্কয়ার বাই r এর সমান। কারণ আমরা বলেছিলাম যে কেন্দ্রের দিকে সকল বলের লব্ধি হবে কি কেন্দ্রমুখী বলের সমান বা mv স্কয়ার বাই r এর সমান। তো এখন দেখো এখান থেকে যদি আমরা t বের করতে চাই তাহলে t ইকুয়াল টু হচ্ছে mv স্কয়ার বাই r মাইনাস mg। তাহলে এখানে m যদি কমন নিই তাহলে থাকে v স্কয়ার বাই r
মাইনাস হচ্ছে g ইকুয়াল টু m এর মান হচ্ছে 2 5 স্কয়ার বাই 1 মাইনাস 9.8। তাহলে এখানে আমরা অ্যানসারটা পেয়ে যাব 30.4 নিউটন। 30.4 নিউটন। তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা টার্ম পেয়ে গেছি। নিচের পয়েন্টে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন, এবং উপরের পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে টার্মগুলো আমরা বের করেছি। এই প্রশ্নটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আজকের লেকচারে তোমাদের এ পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব।